লাখ লাখ টাকা খরচ করেও শ্রমবাজার বন্ধের আগে মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, কারণ ফোন দিলি ব্যস্ত। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। হাই কমিশনার জানালেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। এমপি আনার হত্যা মামলার তদন্তে নেপাল গেল বাংলাদেশ পুলিশের 4 সদস্যের দল। ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে, যোগাযোগ হচ্ছে নেপালের সাথে। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। নতুন কারিকুলামে এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ। পাশ করতে হবে এইচএসসি পরীক্ষার আগেই, ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় এক বিষয়ের বেশি করা ঠিক হবে না। উজানের ঢলে ভাসছে সিলেটের 6 উপজেলা। সুরমার পানি উপচে নতুনভাবে ডুবেছে নগরীর সড়ক, বাসাবাড়ি। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে। যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। স্বাগত সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাজারো শ্রমিককে অপেক্ষায় রেখে আপাতত বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া শেষ করার পরও দেশটিতে যেতে পারেননি প্রায় 30,000 কর্মী। ভুক্তভোগীদের অভিযোগ, এজেন্সিকে 5-6 লাখ টাকা দিয়েও পাননি টিকিট। আর বিনা টিকিটে কর্মীদের বিমানবন্দরে পাঠানোর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাইরা। গোপালগঞ্জের বাসিন্দা শাহজাহান মুন্সি মালয়েশিয়া যাওয়ার জন্য গত 3 দিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও যেতে পারেননি মালয়েশিয়ায়। শেষ মাথায় চলে এসেছি, এখন টিকিটের খবর নাই, কোনো লোকের খবর নাই, দালালের খবর নাই, কারণ ফোন দিলি ব্যস্ত, ধরতেছে না। এখন আমাকে মাথার ভিতরে খালি ঘুরতেছে, কি করব, বাড়ি যেয়ে কী করবো, দেশে যেয়ে কী করবো, বিদেশে যদি না যাওয়ার, বিদেশে যে এই টাকাটা ঋণ কীভাবে শোধ করবো। শাহজাহানের মতো আরেক ভুক্তভোগী জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌস ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে টাকা দিয়ে মালয়েশিয়ায় যেতে না পারায় চোখে মুখে অন্ধকার দেখছেন তিনিও। আমাদের বলতেছে যে আপনাকে টিকিটটা দিচ্ছি আমরা। এই 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা আধা ঘন্টা করতে 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 সারা রাত গেল, আজকে দিন গেল। লাস্টে সন্ধ্যার সময় বললো যে আপনারা অবশ্যই 10 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছেন। যাই 10 টাকা ছিল ওখান থেকে, এখন এটা হাঁটে আসলে 5 মিনিট লাগবে। আমরা গাড়িতে আসছি 150 টাকা ভাড়া দেয়, এই টাকাটা ছিল আমরা খাওয়া পারতাম, সেটাও শেষ। শুক্রবার রাত 11টায় শেষ ফ্লাইটের মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার হাজার কর্মী, যাদের অধিকাংশেরই ছিল না বিমানের টিকিট। এজেন্সিগুলোর আশ্বাসেই বিমানবন্দর আসলেও এখন আর ফোন ধরছেন না দালাল কিংবা এজেন্সির কেউ। ওইখানে ফোনের পর ফোন করতে 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 বলছে আপনারা ওয়েট করেন, পেয়ে যাবেন, আপনারা টিকিট পেয়ে যাবেন। এই বলতে বলতে আজকে পর্যন্ত সর্বশেষ বলছে, গতকাল রাত্রে বলছে যে আপনারা পেয়ে যাবেন, কালকে 10:30 আপনাদের ফ্লাইট হবে। আজকে টিকিট দিছে, 5 জনের টিকিট দিছে, 5 জন ঢুকছে, ঢোকার পরে ওদের বোর্ডিং করতে দেয় না, ইমিগ্রেশন হবে না, এটা ভুয়া টিকিট। 7 লাখ টাকা জোগাড় করা একটা ফ্যামিলির কাছ থেকে কতটুকু হতে পারে? এখন আমাদের লাভে এরকম বাড়িতে যাবো, কি মুখ দেখাবো যায়, না মরবো না কি করবো, এটা তো নিজেও বলতে পারতাছি না এখন। যদিও এমনটা করার সুযোগ নেই বলছেন বাইরা মহাসচিব। জানান, বিমানের টিকিট ছাড়া কোনো কর্মীকে এয়ারপোর্টে পাঠানোর এমন অভিযোগ পেলে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাইরা। কোনো এজেন্সি তো প্যাসেঞ্জারকে এইভাবে পাঠাতে পারে না, কারণ প্যাসেঞ্জারকে পাঠাতে হলে তো তাদেরকে তাদের টিকিট দিতে হবে, বলতে হবে না যে আপনি এয়ারপোর্টে চলে যান, আমরা এখানে প্লেন
যদি কাউকে কোনো এজেন্সি পাঠিয়ে থাকে তাহলে সেই এজেন্সি শুড বি রেসপন্সিবল। তবে আমরা যদি কোনো কমপ্লেন বাড়াতে আসে অবশ্যই বাড়া উইল টেক কেয়ার অফ দ্যাট। তবে এ ঘটনায় এককভাবে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করতে রাজি নন বায়রা মহাসচিব। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ই ভিসা বন্ধ থাকায় এই সংকট তৈরি বলে দাবি তার। এক সপ্তাহে যদি ই ভিসা ইস্যু হয় তাতে কাগজ কমপ্লিট করে আমাদের ফ্লাইটের স্বল্পতা আছে, সেখানে আমরা কিভাবে লোক পাঠাবো? এগুলো সবগুলো নিয়েই মালয়েশিয়ান অথরিটিকে আমাদের মিশনের মাধ্যমে জানানো হয়েছে। লেটস সি আগামী 2 দিনে তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেন। এদিন প্রায় 1500 কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও যেতে পারেননি অনুমোদনকৃত প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। দ্রুত এই সংকট সমাধানে সরকারের সহায়তা চান ভুক্তভোগী এসব মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ভিসা ইস্যুতে হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে, এমনটা জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। তিনি জানান, দূতাবাসের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাই কমিশনার সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা শুক্রবার রাতভর অবস্থান করেন কুয়ালালামপুর বিমানবন্দরে। 31 মে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ায় পৌঁছেছেন 12টার পর তারা ইমিগ্রেশন পার হয়েছেন, এমনটা নিশ্চিত করেন হাই কমিশনার শামীম আহসান। তিনি বলেন, 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাই কমিশনার। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছে। নির্ধারিত ডেডলাইনটি তারা আসছেন বহাল রেখেছেন। তো আমরা কর্তৃপক্ষের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা আসছেন এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন পরবর্তীতে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধা দিয়ে সেগুলো নিশ্চিত পান, ব্যাপারে আমাদের চেষ্টা চলমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদুল কবির। কবির, চলমান জটিলতা নিরসনে বাংলাদেশ কর্তৃপক্ষ কি কোনো ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে? তাছাড়া আরও জানতে চাই, যারা সেখানে আটকে পড়েছেন তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া হয়েছে? সোহার, কালকে রাত্রে পর্যন্ত যেটা আমরা জানি যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেছেন যে যারা বাংলাদেশে আটকা পড়েছে তাদের এই জটিলতা নিরসনের জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা করবেন এবং এই আলোচনা অব্যাহত রেখেছেন। আপনি জানেন যে মালয়েশিয়া শনিবার এবং রবিবার সরকারি ছুটি থাকে, এর মধ্যে কোনো আলোচনা আমরা দেখছি না। তবে সোমবারে হয়তোবা মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশের হাই কমিশনার আলোচনা করতে পারেন। তবে কালকে আমরা এয়ারপোর্টে যখন ছিলাম তখন দেখছি যে আপনার সোর্স কান্ট্রির যে কর্মীরা শেষ সময়ে মালয়েশিয়া এসে পৌঁছেছেন এবং তাদের মালিক পক্ষ তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং শত শত কর্মী আপনার এয়ারপোর্টে তারা অপেক্ষা করতেছেন মালিক পক্ষের জন্য। তবে আরেকটা জিনিস আমরা দেখলাম কালকে এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশন বিভাগ তাদের যাতে কর্মীদের কোনো সমস্যা না হয় এবং জটিলতা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু তারা নজর রাখছে এবং প্রত্যেক দেশের হাই কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কবির, ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল যাচ্ছে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10টায় একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে, এমন তথ্য আছে ডিবির কাছে। তাছাড়া সিয়াম নামের সন্দেহভাজন আরেক অভিযুক্ত এই মুহূর্তে নেপালে অবস্থান করছে, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল যাচ্ছে প্রতিনিধি দলটি। এ সময় হারুনুর রশিদ আরও জানান, ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথেও হচ্ছে তদন্তের তথ্যের আদান প্রদান। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18 মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপরই
তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে গত বুধবার জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। 2026 সাল থেকে এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। এই সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। শুধু সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন চিন্তা ভাবনা ভালো, তবে 2 নয় 1 বিষয়ে হলে আরও যুক্তিসঙ্গত হবে। প্রচলিত কারিকুলামে এসএসসি পরীক্ষায় কেউ এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাহলে পুরো পরীক্ষায় সে অকৃতকার্য হয়। এতে ওই পরীক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না। 2026 সাল থেকে নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় 2টো বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়ালেখা করবে, কিন্তু শর্ত এই যে তুমি যতক্ষণ পর্যন্ত ওই 2টো বিষয়ে পাস না করবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তুমি উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নির্দিষ্ট পরিমাণ শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে কিনা এবং তার আচরণিক জায়গাটাতে কি আছে সেগুলোও কিছু শর্ত আছে। প্রতিবেশী ভারত সহ দুনিয়ার অনেক রাষ্ট্রেই এমন ব্যবস্থা কার্যকর রয়েছে। আমাদের দেশেও বিভিন্ন সময়ে এটা চালু ছিল। আমরা যখন দেখছি যে 8টা বিষয়ে একজন শিক্ষার্থী ভালোভাবেই পাশ করে গেল, শুধু 2টো বিষয়ের জন্য তাকে যদি আমি 1টা বছর রেখে দেই, সেটা জাতির জন্যও ক্ষতিকর, ওর জন্য ওর ব্যক্তিগত ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়। রেফার্ড হিসেবে আমাদের দেশে আসলে এটা বিভিন্ন সময়েই ছিল। বিশ্বের দিকে তাকাই তাহলে পৃথিবীর সব দেশেই আসলে এরকম একটা জিনিস থাকে যে তাকে এরকম 1টা-2টোর জন্য আসলে আটকে রাখা হয় না। এনসিটিবির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা গবেষক। বলছেন 2 বিষয়ের পরিবর্তে 1 বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ দেওয়া বাস্তবসম্মত হবে। স্পিরিট বা আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই দিকে আগানো যেতে পারে, কিন্তু এটি আমার মনে হয় 1 বিষয়ের বেশি করা ঠিক হবে না। একই সাথে কলেজে গিয়ে পড়াশোনা করছে, তার ওই পড়াশোনা চলছে, তার আবার এই বিদ্যালয়ে এসে আবার সেই গাঠনিক মূল্যায়নে বা ওই যে কর্মকাণ্ড আছে সেগুলোতে অংশ নেওয়াটা আসলে বেশ জটিল হয়ে দাঁড়াবে। শুধু লিখিত পরীক্ষা যেটি 65% কথা চিন্তা করা হচ্ছে সেটিতে করা যেতে পারে। এখন 10ম শ্রেণীতে টেস্ট পরীক্ষায় পাশ করলে এসএসসি পরীক্ষা দেয়া যায়। 2026 সালে থাকবে না টেস্ট পরীক্ষা। এর পরিবর্তে একজন শিক্ষার্থীর 100 দিনে 70 দিন ক্লাস হাজিরা লাগবে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কয়েক দফা ঘোষণা দেওয়ার পরও রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আজও অভিযান হচ্ছে না। এ বিষয়ে খোঁজ রাখছিলেন সহকর্মী আকলাকুস সাফা। সাফার কাছে যাচ্ছে এই মুহূর্তে। সাফা, অভিযান না হওয়ার বিষয়ে বিআরটি এর কাছ থেকে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, তথ্য আছে, তবে বিআরটি যেটি বলছে তাদের ম্যাজিস্ট্রেট নেই, অর্থাৎ যেই ম্যাজিস্ট্রেটরা আছেন তারা চতুর্থ ধাপে যে উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনের তারা দায়িত্বের জন্য গিয়েছেন, এমনটা বিআরটি এর এনফোর্সমেন্ট যে বিভাগ সেই বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে সকালবেলা। যদিও আপনি জানেন আজকের এই যে 1 জুন আজকের যে তারিখটি, এই তারিখটি খুব ইম্পর্টেন্ট এই জন্য ছিল যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বড়সড় রকমের অভিযানে নামবে বিআরটিএ, এমনটাই কিন্তু বলা হয়েছিল। এবং এটা বলেছেন খোদ সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বেশ কয়েকবার করে বলেছেন এবং তিনি বিষয়টাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাও আমরা তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু বুঝতে পেরেছিলাম যে বাসগুলোর যে অবস্থা, বিশেষ করে গণপরিবহনগুলোর যে অবস্থা ফিটনেসবিহীন এবং যেগুলো যে কোনো সময় দুর্ঘটনার শিকার হচ্ছে অথবা সেগুলো নিয়ন্ত্রণ থাকছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার কথা বলা হয়েছে এবং দফায় দফায় আমরা দেখেছি যে শিডিউল করা হয়েছে এবং
আজকের যে তারিখটা, এই তারিখটাতে বড়সড় অভিযান হওয়ার কথা, কিন্তু সেই অভিযান আজ কিন্তু হলো না ম্যাজিস্ট্রেট সংকটের কারণে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে অভিযান হবে বারবার বিভিন্ন রকমের ঘোষণার কারণে যে কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে আপনি রাস্তায় এখন লক্ষ্য করবেন খুব চকচকে অথবা নতুন রং করা যে গাড়িগুলো ডেন্টিং করা হয় এবং তারপর সেগুলোকে পেইন্ট করে সেগুলো আবারও রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু অভিযানে যে বিষয়গুলো উঠে আসার কথা সেটি হচ্ছে যে বাসের ভেতরের অবস্থা অথবা সেগুলো নিয়ন্ত্রণের জন্য যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, যাত্রীদের বসার মতো পরিস্থিতি সেই বাসগুলোতে থাকে কিনা, সেগুলোতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। শুধুমাত্র বাইরে থেকে রং করে চকচকে করে রাস্তায় নামিয়ে ফেলা হয়েছে। সাফা, ধন্যবাদ আপনাকে রামপুরা থেকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসেমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু। তিনি প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। 12 থেকে 59 মাস বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 জুন এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান। জলে ভাসছে সিলেটের 6 উপজেলার মানুষ। সীমান্তে নদীর পানি কমলেও বেড়েছে সুরমার পানি উপচে নতুন করে ডুবেছে সড়ক ও বাসাবাড়ি। নগরীর সুবহানীঘাট, উপশহর, যতরপুর, জামতলা সহ বিভিন্ন এলাকায় ঢুকেছে প্লাবনের পানি। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। দেখা দিয়েছে সুপেয় পানি আর খাবারের সংকট। প্লাবন পরিস্থিতিতে অনেক জায়গায় বন্ধ দোকানপাট। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়েছে 10 সেন্টিমিটার, যা প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তবে কিছুটা কমেছে কানাইঘাট, কুশিয়ারা সহ অন্যান্য সীমান্তে নদীর পানি। সকালে সিলেটের উপশহর এলাকা পরিদর্শন করেছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে, প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে, হোটেলে খাবার দাবার করতে হচ্ছে, সবার কষ্ট হচ্ছে আসা যাওয়াতে। এই যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আমাদেরকে শুরুতেই জানাবেন আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন, সেই এলাকার কি অবস্থা এবং নতুনভাবে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেক্ষেত্রে পানিবন্দী বাসিন্দারা কেমন ভোগান্তিতে আছেন সেটাও জানাবেন। সোহার, আমি এই মুহূর্তে আছি সিলেটের উপশহর এলাকায়। আর এই এলাকার অবস্থা যদি বোঝাতে চাই তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার প্রায় হাঁটু সমান পানি আসলে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে প্রবেশ করেছে। বিশেষ করে যেসব বাসাবাড়ি আসলে ছড়া কিংবা খাল তার আশেপাশে আছে সেসব বাসাবাড়িতে দুর্গতি খুব বেশি এবং এখানকার মানুষের প্রায় প্রত্যেকের ঘরেই আসলে পানি প্রবেশ করেছে এবং এই ময়লা পচা পানি প্রবেশ করায় তাদের নানা ধরনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ আসলে অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করার মতো না। তারপর আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই পানি তো প্রবেশ করেছে, কষ্টটা কেমন হচ্ছে আসলে? খুব বেশি রকম, আমরা রান্না বাড়া করে খাইতে পারি না, পানির লেগে থাকতেও পারি না। কোনো ত্রাণ সহযোগিতা পাইছেন? না, ওখান চিরা মুড়ি দিয়ে গেছে। পাইছেন এখন? এখন পাইছি। এটা কি পর্যাপ্ত নাকি আরো বেশি দরকার? আরো বেশি দরকার না, আরো বেশি দরকার। আমরা তো যেমনটি আসলে শুনছিলেন, এখন পর্যন্ত যে ত্রাণ সহযোগিতা এইসব বন্যার্থ মানুষের জন্য এসেছে সেটি আসলে যথেষ্ট নয়। ফলে তাদের যে দুর্ভোগ, একদিকে তো তারা অনেক মূল্যবান জিনিসপত্র হারিয়েছেন, তারা নিজেদের বাসস্থান ছেড়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে তারা যেতে হচ্ছে। সকালবেলা হয়তো নিজের ঘরে এসেছেন, রাতের বেলা তাদের থাকতে হয়।
অন্যদিকে আসলে খাবার পানি এবং খাবারের যে সংকট সেই সংকট আসলে আরও বেশি ভোগান্তি তাদের বাড়াচ্ছে এবং এই পরিস্থিতি শুধু উপশহর নয়, আমরা সিলেটের যতরপুর সহ সুবহানীঘাট সহ অন্যান্য যে অঞ্চল সব অঞ্চলে আসলে একই ধরনের ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। সোহার, সিলেটের উপশহর থেকে যুক্ত ছিলেন নাবিল। ধন্যবাদ আপনাকে।